এর পরের আমরা পোর্শনে যাই। এর যে এই পর্বের 3 নম্বর যে ধাপ, যেটা কিনা এভিডেন্স অ্যাক্ট ছিল, যেটাকে বদলে নামকরণ করা হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিচার ব্যবস্থার সঙ্গে বা এই পুরো জিনিসটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে এখানেও কি ধারার অদল বদল কিছু হয়েছে নাকি? ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে এটা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হিসেবে পরিবর্তিত হলো। আচ্ছা, এখানে খুব বেশি পরিবর্তন হয়নি। পুরনো যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল তাতে 167টা ধারা ছিল, এখানে 170টা ধারা, 3টে ধারা বেড়েছে। এই 3টে ধারা বাড়ার পেছনে কারণ হচ্ছে কিছু সংযোজন হয়েছে। ঠিক, আপনার এবার মনে হতেই পারে কি সংযোজন হলো, সব জায়গায় তো নতুন কিছু ইন্ট্রোডিউসড হলো, এখানে তাহলে কি নতুন জিনিসটা এলো? এক্স্যাক্টলি এতক্ষণ ধরে আমরা কি আলোচনা করলাম যে এন্টায়ার জুডিশিয়াল সিস্টেম, বিচার পদ্ধতি, তদন্ত পদ্ধতি যা কিছু আছে, ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, ট্রায়াল, আপনি ডিজিটাইজ করা হয়েছে। ফ্রম এফআইআর টু জাজমেন্ট ডিজিটাইজ করা। এফআইআর শুরু হলো, প্রসিডিং স্টার্ট হলো, জাজমেন্ট দেওয়া হয়ে গেল, প্রসিডিংস এন্ড হলো। অপরাধী সাজাও পেতে পারে, খালাসও পেতে পারে। ঠিক, তাহলে এই যে পদ্ধতিটা পুরোটাই হচ্ছে কিন্তু ডিজিটাইজেশন। ঠিক, এই ডিজিটাইজেশন করতে গেলে সাক্ষ্যটাও তো ডিজিটাইজেশনটাকে আনতে হবে। একদমই। আগে আমরা কি জানতাম যে কোনো কিছু প্রমাণ করতে গেলে কাগজ দিয়ে প্রমাণ করতে হয়। অনেক কিছু অ্যাডমিসিবল ছিল না। আগে সমস্ত কিছুই, ধরুন পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দিয়েছে, এফআইআর জমা পড়ে আছে, সবই তো ছিল ডকুমেন্ট, কাগজে হাতে লেখা, হয় টাইপ করা নয় দেখা। চার্জশিট হলো তাও তো পুলিশ যেটা জমা দিল হাতে লেখা। এখন তো আপনার কাছে যেটা কি এলো যে এখন আর হাতে লেখা কিছু নেই, সমস্ত কিছু ইলেকট্রনিক মোডে, এফআইআর, জাজমেন্ট, ইনভেস্টিগেটিং রিপোর্ট। তাহলে এগুলো তো সমস্ত কিছু স্টোর হচ্ছে কোনো একটা ডিভাইসে গিয়ে। ঠিক, তাহলে এই যে ডিভাইসে গিয়ে স্টোর হলো, আগে তাহলে ইলেকট্রনিক এভিডেন্সও হতে পারে। ইয়েস, ওকে, ইলেকট্রনিক্স এভিডেন্সের ইন্ট্রোডিউসড হলো। এই যে তথ্যগুলো, ডাটাগুলো ডিভাইসের মধ্যে স্টোর হয়ে থাকলো, এটাকে এখন ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য করা হচ্ছে। ইট ইজ এ ডকুমেন্ট। আমার একটা কেসের কথা মনে পড়ছে, বেশ কিছুদিন আগে ঘটনা ঘটে গেছিল। আমরা ছবিতে দেখেছিলাম বেশ কিছু নেতারা হাত পেতে টাকা পয়সা নিচ্ছিলেন। নামটা আমি বলছি না ইচ্ছা করেই, দর্শক বন্ধুরা বুঝতে পারছেন কিসের কথা বলছি। দোজ ওয়ার নট টেকেন অ্যাজ এভিডেন্স, হার্ড এভিডেন্স হিসেবে নেওয়া হয়নি। কেসটার ফয়সালা আজ অবধি হয়নি। বর্তমান নিয়মে ওইগুলোকে কি এভিডেন্স হিসেবে নেওয়া যাবে? আপনারা সবসময় একটা কথা হয়তো গত দিনে শুনে এসছেন, পেন ড্রাইভটা কোথায় গেল, অরিজিনাল পেন ড্রাইভটা কোথায় গেল, যার মধ্যে টোটাল রেকর্ডিংটা প্রথম স্টোর হয়েছিল। ওটাকেই বলা হতো প্রাইমারি এভিডেন্স। তারপরে সেগুলো বিভিন্ন ডিভাইসে শেয়ার করা হলো, শেয়ার করার পরে সেগুলো সেই সব ডিভাইসে স্টোর হলো। এখন এই নতুন আইন অনুযায়ী যদি অরিজিনাল পেন ড্রাইভটা যদি নাও পাওয়া যায়, যে সাবসিকুয়েন্টলি যেখানে যেখানে ডাটাগুলো শেয়ার করা হয়েছিল সেখানে যে স্টোরেজ সিস্টেমের মধ্যে পাওয়া গেল, সেটাকে ডকুমেন্ট হিসাবে এখন মান্যতা দিতে হবে। প্রাইমারি এভিডেন্স থেকে ছিল সেকেন্ডারি এভিডেন্সের দুটো ব্যাপার আছে, কোন ডকুমেন্টটা প্রাইমারি এভিডেন্স, কোনটা সেকেন্ডারি। ধরুন একটা আপনি জমির দলিল, জমি কেনার পরে দলিলটা পেলেন, সেটা রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে দেওয়া হলো। ইটস আ ডকুমেন্ট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি, হ্যান্ড ওভার টু ইউ, ইটস আ প্রাইমারি, কাগজে পেলাম, একদম প্রাইমারি এভিডেন্স। এবারে ধরুন কোনো কারণে ওই ডকুমেন্টটা মিসিং হয়ে গেল, আপনার কাছে সেই ডকুমেন্টটা ছিল না, আপনি সেই ডকুমেন্টটা পাওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে গিয়ে বা দপ্তরে গিয়ে অ্যাপ্লাই করলেন সার্টিফাইড কপির জন্য, সার্টিফাইড ট্রু কপি। এই যে সার্টিফাইড টু বি ট্রু কপি যেটা আপনি পেলেন, এটাকে
ট্রিট করা হয় সেকেন্ডারি এভিডেন্স হিসাবে। আচ্ছা, প্রাইমারি এভিডেন্স যেটা আছে অরিজিনালটা সরকারের, সেটার থেকে আপনাকে জেরক্স করে তার উপরে স্ট্যাম্প করে বা তার উপরে নির্দিষ্ট সব সই সাবিত করে আপনাকে যেটা দেওয়া হলো, এটা সেকেন্ডারি এভিডেন্স হলো, সেটাও আপনাকে এভিডেন্স হিসেবে ট্রিট হলো। মানে আপনার বাড়িতে যদি ওই প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা হয়, ওই ডকুমেন্টটা দিয়েও আপনি আপনার মামলা কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে সেকেন্ডারি এভিডেন্সের যে কনসেপ্টটা, এই সেকেন্ডারি এভিডেন্সের কনসেপ্টটা এই নতুন সাক্ষ্য অধিনিয়মে বেড়ে গেল। মানে এখন ওই ইলেকট্রনিক ব্যাপারটা, মানে ধরুন আমি একটা ছবি তুলে রেখেছিলাম, হ্যাঁ, আমি সেই ছবি তুলে ছবিটা রেখেছিলাম, আপনি আপনার বন্ধুকে শেয়ার করেছিলেন, আপনি যে সিস্টেমটা থেকে ছবি তুলে গেলেন সেটা আপনার এখন পাওয়া যাচ্ছে, কিন্তু বন্ধুর কাছে যে সিস্টেম আছে সেখানে পাওয়া গেল, দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এন এভিডেন্স। বাহ, মানে এটা দিয়ে আর ওই অরিজিনাল কোথায় গেল এই চক্করে পড়ে একটা জলজ্যান্ত অপরাধকে ধামাচাপা দেওয়া যাবে না। আচ্ছা, সাক্ষ্যের কথা যখন হচ্ছে, একটা জিনিস মাঝে মধ্যেই শোনা যায়, জোর জবরদস্তি বলিয়ে নিয়েছে, জোর জবরদস্তি লিখিয়ে নিয়েছে, কোয়ারশনের কোনো এইটা নিয়ে কোন রকম চিন্তা ভাবনা? কোয়ারশনকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে যদি কোনো স্টেটমেন্ট, কনফেশনাল স্টেটমেন্ট যদি কোয়ারসিভ মেসারে যদি নেওয়া হয় এবং যিনি স্টেটমেন্ট দিয়েছেন তিনি যদি বলেন যে আন্ডার কোয়ার্সড সে নিয়ে এই স্টেটমেন্ট দিয়েছেন, তাহলে কিন্তু সেটাকে এভিডেন্স হিসাবে গ্রাহ্য করা হবে না। মানে জোর জবরদস্তি সাক্ষ্য দেওয়ানো যাবে না। যদি কাউকে চাপিয়ে দেওয়া হয় যেটা তুমি বলো, এটা তোমার বলতেই হবে, তার সে প্রাণের ভয়ে বা যে কোনো জীবনের ভয়, যে কোনো কারণে সে এটা বলতে বাধ্য হলো, পরবর্তীকালে তার মনে হলো যে না এটা আমি ঠিক করিনি, তিনি যদি এটা প্রমাণ করতে পারেন যে তার উপরে জোর করে এটা চাপানো হয়েছিল এবং বলানো হয়েছিল ভয় দেখিয়ে, তাহলে কিন্তু সেই স্টেটমেন্টটার উপরে রিলাই করে কোনো রকম ডিসিশনে আসা যাবে না। মানে আপনি বলছেন যে বিচারক বা জাজ বা ম্যাজিস্ট্রেট যিনিই হন না কেন, তার কাছে যদি সাক্ষী বলেন যে আমাদের কিন্তু জোর করেছে স্যার, তাহলে সেটা না, আগেও সেটা ছিল। আগে যখন কোনো বিচারকের কাছে জবানবন্দি দেওয়া হয় তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে বিচারকই যিনি সাক্ষী দিতে আসেন তিনি বলেন বিচারক যে দেখুন আপনি স্বেচ্ছায় দিচ্ছেন তো, কারো দ্বারা প্ররোচিত হয়ে দিচ্ছেন না তো, কেউ আপনাকে জোর করে দিতে বলছে না তো, কারণ সেখানে 1:1 কথা হয়, সেখানে সেই ঘরের মধ্যে বিচারক থাকেন আর যার জবানবন্দি না হয় তিনি থাকেন, মাঝে কিন্তু কোনো ব্যক্তি থাকে না। সিস্টেমটা ছিল, কিন্তু এখানে আরও পাকাপাকি করে দেওয়া হলো, সেটা ছিল এই সাক্ষ্য অধিনিয়মে সেটা করা হলো কি, এটা আগে ছিল নাগরিক সুরক্ষা আইনে আপনি এটা পাবেন, এই যে কনফেশনাল স্টেটমেন্ট বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, এটা এর যে বিধানটা আছে সেটা আছে নাগরিক সুরক্ষা আইনে। মানে কিন্তু এটাকে যে এভিডেন্স হিসাবে এটা কি আসবে কি আসবে না, জোর জুলুমের ব্যাপারটা, এটা কিন্তু এভিডেন্স একটা স্পেসিফিক্যালি আপনাকে বলে দেওয়া হলো যে এই ধরনের জোর জুলুম করে কোনো ভয় দেখিয়ে কারো যদি কোনো স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্ট কিন্তু অগ্রাহ্য করা হবে। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, বিভিন্ন সময় এর আগে আমরা দেখেছি যে আমাদের আইন ব্যবস্থার মধ্যে ব্যাপারটা ছিল যে বিচারক যখন বসতেন, বিচারক যদি মনে করতেন যে সমাজের আরও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বসিয়ে গোটা বিচার প্রক্রিয়াটা করবেন, মানে জুরি সিস্টেম আর কি, জুরি সিস্টেম সম্বন্ধে কোনো এপাশ ওপাশ কোনো রকম কোনো পরিবর্তন কিছু হয়েছে? জুরি সিস্টেমের মাধ্যমে বিচার ব্যবস্থা কিন্তু আমার দেশে খুবই সীমিত। সেখানে যদিও জুরি সিস্টেমের পদ্ধতিকে অবলম্বন করা হতো, সেখানে জুরিদের ক্ষমতা, জুরি বা অ্যাসেসর্স যারা কোনো অ্যাসেসমেন্ট করে এরকম ব্যক্তিদের, তাদের ক্ষমতাটা ছিল লিমিটেড। তারা ওই বিচার কক্ষে বসতেন, সাক্ষ্যদান পদ্ধতিটা দেখতেন ভালো করে, দেখে তাদের ডিফেন্স লয়ার, প্রসিকিউশন লয়ার বা বিভিন্ন লয়ারদের বক্তব্য, সাক্ষীর বয়ান, এগুলো দেখে তাদের যদি মনে হতো তারা থ্রু কোর্ট কোনো কোশ্চেন পুট করতে পারতেন। আচ্ছা, সেটা এভিডেন্স অ্যাক্টে ছিল, প্রয়োগ হয়তো ছিল না কিন্তু বিধানটা ছিল। আচ্ছা, তো সেটা এখনকার বিচার ব্যবস্থায় অপ্রয়োজনীয়।
ওইটুকু যে তাদের যে জুরি সিস্টেমের যে অল্প সংখ্যক অল্প পরিমাণে যে এখতিয়ারটা ছিল সেটাকেও সেটাকেও বিলোপ করা হলো, সেটাকে যে এটা আমার এই বর্তমান পরিস্থিতির উপরে এই সিস্টেমের আর কোনো প্রয়োজনীয়তা নেই, বলতে পারেন এটা রিপিল্ড। আর এই জুরি কথাটাই আমরা এন্টায়ার লিগ্যাল সিস্টেমের মধ্যে পাবো না, জুরির টার্মটাই আর পাবো না। আচ্ছা, এটার ব্যবহার বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, দর্শক বন্ধুরা, বিগত বেশ কয়েকটা পর্ব ধরে আমরা ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নিয়ে আলোচনা করছিলাম অ্যাডভোকেট দীপঙ্কর দণ্ডপাঠের সঙ্গে। এই যতগুলো পর্ব গেছে তাতে আলোচনা করে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আইনের সরলীকরণ হয়েছে, অপ্রয়োজনীয় আইনের অপসারণ ঘটেছে, একই ধরনের আলাদা আলাদা আইনকে সংযুক্তিকরণ করা হয়েছে, নাগরিক সুরক্ষার স্বার্থে আইনের প্রয়োগ পদ্ধতি বদলানো হয়েছে, তারপরে আপনার অভিযোগ জানানোর ক্ষেত্রে সেটা অনেক ইজি, জনসাধারণের কাছে যাতে আরও অনেক সহজভাবে হয় সেটা বন্দোবস্ত করা হয়েছে, বিচার ব্যবস্থা তথা প্রশাসনের দায়বদ্ধতা আনার একটা প্রচেষ্টা করা হয়েছে, সাক্ষ্য প্রমাণ ইত্যাদির জটিলতা কাটিয়ে সাক্ষীদের আরও সুরক্ষা প্রদান করে বিচার ব্যবস্থাকে এরর ফ্রি করার একটা প্রচেষ্টা আনা হয়েছে এই নতুন ন্যায় সংহিতার মধ্যে। তো দীপঙ্কর বাবু, আপনার কাছে একটা প্রশ্ন, এগুলো তো দিজ আর অল পজিটিভ থিংস, তো এত পজিটিভ একটা চেঞ্জের ওপরে বেশ কিছু বিরোধী রাজ্য বা বিরোধী দল যে সমস্ত রাজ্যে রয়েছে, ইনক্লুডিং আওয়ার্স ওন, এরা প্রচণ্ড কেন এত কান্নাকাটি করছেন যে এটা কালা আইন, এটা অন্যায় সংহিতা? মনে পড়ে প্রথমেও বলেছিলাম, এনাদের এত কষ্ট কেন, এটা নিয়ে এত এত অসুবিধা কেন? এটা বিতর্কিত প্রশ্ন আপনি যেটা করলেন, কারণ এটা কাটস উইথ বোথ ওয়ে। আচ্ছা, আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নয়। আপনি হয়তো ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে দেশের সরকার যখন একটি সাধারণ বিবাহিত মুসলিম মহিলার ভরণ পোষণের জন্য মেনটেনেন্সের আইন যখন ইউনিফর্ম করলো, একটি হিন্দু মহিলা স্বামী পরিত্যক্তা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, সে কোর্টের দ্বারস্থ হলে সে কিছু টাকা পাচ্ছে, আইন অনুযায়ী টাকা পাচ্ছে অধিকার হিসাবে, কিন্তু একটি মুসলিম মহিলার পক্ষে কিন্তু সেরকম কোনো তার আইনি সুরক্ষা ছিল না। দেশের সরকার কিন্তু মুসলিম মহিলাকেও সেই রাইট দিয়েছে, বিখ্যাত শাহবানু কেসের সুপ্রিম কোর্টের রায়ের পরে। সেদিনের ঝড় হয়তো আপনার মনে আছে, একদম শাহবানু মামলা মনে আছে। হ্যাঁ, যখন মুসলিম পার্সোনাল লকে চেঞ্জ করে যখন একটা মুসলিম মহিলাকে তাদের আইনের বাদ দিয়ে দেশের কমন আইনের মাধ্যমে তাদেরকে সুরক্ষা বা প্রোটেকশন বা দেওয়া হচ্ছে এবং ম্যান্ডেটরি করা হচ্ছে, পেনাল প্রভিশন রাখা হচ্ছে, না দিলে শাস্তি, কদিন আগে থেকে ঝড় বয়ে গেছিল, এই এখনো হচ্ছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মুসলমান মহিলারা বিবাহ বিচ্ছেদের পরে খোরপোশের অধিকারী, সেটা নিয়েও এআইএমপিএলবি করছে। তারপরে আপনি 3 তালাক, যখন 3 তালাকে প্রভিশন অ্যাবলিশ হলো, আপনি তো এগুলো তো ছোটোখাটো জিনিস তো দেখতে পাচ্ছেন। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট, একটা নাগরিকের জানার কোনো অধিকারই ছিল না দেশের, তার যদি খবর পাওয়া যেত। যখন কোনো জিনিস নতুন ইন্ট্রোডিউসড হয় তখন এস্টাবলিশ সিস্টেমের মধ্যে একটা ঝাঁকুনি আসে। এস্টাবলিশ সিস্টেম মানে কি, এই তো আমি বেশ নিজের সিস্টেমে করে কমে চলছিলাম, এরপরে তো আমার সমস্ত খোলনালচা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পুলিশের ক্ষেত্রে তো বিশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার। আইনটা ধরুন, আপনি আইন তো একটা পরিষেবা, হ্যাঁ, আপনি যদি মডার্ন
মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, আপনি যদি বলেন যে সব জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল বানাবো, তো সুপার স্পেশালিটি হসপিটাল বললে তো হবে না। সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারটা তো আপনাকে করতে হবে। ঠিক। এই যে ফ্রম এফআইআর টু জাজমেন্ট এন্টায়ার সিস্টেম ডিজিটালি হয়ে গেল, থানাগুলোকে ডিজিটালি হতে হবে, থানাগুলোকে ইকুইপড হতে হবে টেকনোলজিতে। ইভেন আপনাকে কি বলবো, এই আইনে একটা অদ্ভুতভাবে একটা জিনিস প্রয়োগ করা হয়েছে বা আনা হয়েছে। আমরা এতদিন পর্যন্ত কি তো ভাবতাম যে কোনো রেকর্ড আপনার রাখার জায়গা ছিল না, যে এই রাজ্যে কতগুলো অপরাধ হলো, এই জেলায় কতগুলো অপরাধ হলো, এই থানাতে কতগুলো অপরাধ হলো। এই যে সিস্টেমটা, যে ক্লিক করলে আপনি জানতে পেরে যাবেন যে 1 বছরের মধ্যে দেশের এই জায়গায় কটা কি অপরাধ হয়েছে। আগে টোটাল, যেমন আপনি একটা কথা হয়তো শুনে থাকবেন সাধারণ মানুষ, পাবলিক প্রসিকিউটরকে, পাবলিক প্রসিকিউটর হচ্ছে প্রসিকিউশনের হয়ে যিনি সরকারের তরফ থেকে দাঁড়ান। ঠিক। তিনি সরকারি আইনজীবী, যিনি তার কাজটা হচ্ছে অপরাধটাকে প্রমাণ করা। অপরাধ প্রমাণ করার দায়িত্ব কিন্তু সরকারি আইনজীবীর, ঠিক, ভিকটিমের নয়। ভিকটিম একজন, আইনে ভিকটিম একজন সাক্ষী ছাড়া কেউই নয়। যখনই কোনো ভিকটিম শুধু কমপ্লেন করে তার কাজ শেষ, বাকি কাজটা প্রশাসনের, পুলিশের, তদন্তকারী অফিসাররা, তারাই তদন্ত করবে অপরাধটা এস্টাবলিশ করার জন্য। এবং সেই এস্টাবলিশড অপরাধটা যেটা চার্জশিটের মধ্যে এসে সেটাকে কোর্টে প্রুভ করার দায়িত্ব হচ্ছে সরকারি আইনজীবীর। ঠিক। দায়িত্বটা কত বেশি। একদমই। ভিকটিমের তো কোনো অপরাধ করাটাকে জানানো এবং কোর্টে এসে তার আমার বিচার সে তো বিচার প্রার্থী। এখন আগের আইনে বা আগের সিস্টেমে ছিল কি, ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউটর, ডিরেক্টরেট অফ পাবলিক প্রসিকিউটর, সেটা ছিল একটাই পোস্ট, সেটা হোম মিনিস্ট্রির আন্ডারে, প্রত্যেকটা স্টেটে একটাই ছিলেন। তার আন্ডারে প্রত্যেক জেলার পাবলিক প্রসিকিউটররা ছিলেন। তিনি মনিটরিং করতেন এন্টায়ার পাবলিক প্রসিকিউটরদের। আচ্ছা। এখন জেলা ভিত্তিক হয়ে গেল, মানে জেলা ভিত্তিক আরেকটা ডিরেক্টরেট হবে, এক ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন হবে, তার সঙ্গে ডেপুটি হবেন এবং তার সঙ্গে অ্যাডিশনাল হবে, 3টে পোস্ট। ডিরেক্টরের কাজ হচ্ছে যেসব অফেন্সের পানিশমেন্ট হচ্ছে 10 years টু লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ সেন্টেন্স, সেইগুলো তিনি মনিটরিং করবেন, তিনি দেখবেন, তিনি মনিটরিং করবেন। তাহলে ডেপুটি কি করবেন? ডেপুটির কাজ হচ্ছে 7 years টু 10 years যেগুলো অপরাধ। আচ্ছা। আর অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে আপ টু 7 years, মানে 7 বছর অবধি সাজা অবধি অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল কাজ করবে। কাজের চাপ না বেড়ে যায়। একজন মানুষের কাছে কাজের চাপ বেড়ে গেলে কাজ ঠিকঠাক না, কাজের মধ্যে ডিভিশন করে দেওয়া হলো, দায়িত্ব বিভাজন করা হলো, নতুন অফিস এস্টাবলিশমেন্ট করার জন্য বিধান করা হলো, এবং প্রত্যেকটাই হবে ডিজিটাইজেশনের মাধ্যমে। এই যে যাতে কোনো রকম ভাবে কোনো ক্রিমিনাল কেস কোনো তদারকির অভাবে বা কোনো মনিটরিং এর অভাবে যাতে নষ্ট না হয়ে যায়, বা কোন কেসটা কি হচ্ছে, কখন কার কি স্টেপ নিতে হবে, কোন কেসে কাকে যেতে হবে, কোনটা অ্যাপিল হবে, কোনটা রিভিশন হবে, কোন কেসের, এই যে প্রত্যেকটা সিস্টেম প্রশাসনের সঙ্গে ডিরেক্টরের যোগ থাকবে। এটা অর্থাৎ কিনা শুধু আইনের ধাঁচাটা বদলানো, মানে স্ট্রাকচারটা বদলানো নয়, সেই সঙ্গে সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচার, তার প্রয়োগ ঠিকঠাক হচ্ছে কিনা তারও একটা বন্দোবস্ত করার প্রচেষ্টা এই নতুন ব্যবস্থার মাধ্যমে আনা হয়েছে। ওভারঅল দীপঙ্কর বাবুর সঙ্গে কথাবার্তা বলে আমরা বুঝতে পারলাম, আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারলাম, দর্শক বন্ধুরা আপনারাও হয়তো বুঝছেন, যে ভারত সরকারের একটা অত্যন্ত আত্মিক প্রচেষ্টা রয়েছে ভারতের নাগরিক বৃন্দের জন্য দায়বদ্ধতার জায়গা থেকে, যে ভারতবর্ষের আইন বা সাধারণ নাগরিক যেন সুস্থভাবে, স্বাভাবিকভাবে, নিরাপদে জীবন ধারণ করতে পারেন, এবং প্রশাসন, বিচার ব্যবস্থা তারা দায়বদ্ধ হবেন যাতে এইটার দেখভাল ঠিকঠাকভাবে হয়। এক্ষুনি দীপঙ্করবাবু যেটা বললেন যে গোটা রাজ্যে কেমনভাবে কোন কেস চলছে তার মনিটরিং করার জন্য
পাবলিক প্রসিকিউটরদের উপরে একটা ডিরেক্টরেট থাকবেন এবং জেলাভিত্তিক। সেটা শুধু মানে একটা নয়, মানে জেলা ভিত্তিক সেটা হবে। প্রত্যেকটা জেলায় কি ক্রাইম হচ্ছে, তার এগেনস্টে কি কেস হচ্ছে, তার কেসগুলোর Progress কি হচ্ছে? গতি প্রকৃতি কিরম হচ্ছে, সমস্ত কিছু দেখভাল করার জন্য। ওভারঅল আপনার সঙ্গে আপনার সঙ্গে এই টোটাল ডিসকাশনটা করে অত্যন্ত ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ জানাই। ভিএসকে দক্ষিণবঙ্গ জেলার দক্ষিণবঙ্গ এই যে ইউটিউব চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শকবৃন্দকে দেখার জন্য আমাদের ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় নেব। এই পর্বে সমাপ্ত হলো ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে আলাপ আলোচনা অ্যাডভোকেট দীপঙ্কর দণ্ডপাতের সঙ্গে। সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ। সবাই ভালো নমস্কার। থাকবেন। নমস্কার।